আমি একটা A4 সাইজের ফাইল নেই আর্টবোর্ড। তো এইখানে একটা জিনিস খেয়াল করলে আপনি দেখতে পারবেন যে এইখানে আমার গ্রোম্যাক্স আইটি লেখা আছে, তাই না? গ্রোম্যাক্স আইটি লেখা এখানে তো ইসেনশিয়াল ক্লাসিক লেখা থাকে নর্মালি, তাই না? তো এটা আমি কীভাবে কী করলাম একটু দেখাই। এটা আগের গত ক্লাসে দেখাবো ভাবছিলাম, ভুলে গেছি। তো এইটা মূলত আমাদের একটা ওয়ার্ক স্পেস। তা আমি নিজের মন মতো করে ওয়ার্ক স্পেসটা বানায় নিছি। আমার যেই টুলগুলো দরকার পড়ে ওইগুলো নিয়ে আমি একটা ওয়ার্ক স্পেস বানাইছি। যেমন কি আছে এখানে: ইমেজ ট্রেস, ট্রান্সপারেন্সি, পাথফাইন্ডার, অ্যালাইন, ট্রান্সফর্ম, আর্টবোর্ড। এগুলো নর্মালি বাই ডিফল্ট থাকে, এই জন্য এগুলো এখানে নিয়ে নিছি। তো যাই হোক, এই অপশনগুলো মূলত এখানে ডান সাইডে থাকে, আর এইটা মূলত আমার ডাবল লাইনে আমার পছন্দ হয়। এইভাবে থাকলে আমার কাছে ভালো লাগে আর কি, অভ্যাস হয়ে গেছে এরকম। তো এখন এইটাকে আমি সেভ করতে পারি কোনো একটা নাম দিয়া, নিউ ওয়ার্ক স্পেস নামে এটাকে সেভ করতে পারি। যেমন আমি যদি এখানে দেই জিএমআইটি দিয়া ওকে দিলাম, সেভ হয়ে গেল জিএমআইটি, তাই না? গ্রোম্যাক্স আইটি নামেরও একটা আছে, জিএমআইটি নামেরও একটা আছে, ঠিক আছে? চাইলে আমি ইসেনশিয়াল ক্লাসিকেও যাইতে পারি, অথবা আমি চাইলে ইসেনশিয়ালে দেখতে পারি। আমার যেটা লাগবে আমি সেটা নিতে পারবো, ঠিক আছে? তো এখন ইসেনশিয়াল ক্লাসিকে গেলে একটা জিনিস খেয়াল করি আমি, আমার এখানে কিছু অপশন আসতেছে না, উপরের অপশনগুলা। তো কি করতে পারি আমরা, যদি কোনো সমস্যা হয় বা ধরেন এটাকে টান দিয়ে এইভাবে এটা কাইটা গেছে গা কোনো কারণবশত, কোনো বাচ্চা কাচ্চা এটা টিপ দিয়া এরকম সমস্যা করছে, তখন আমি এই টুলগুলো পাবো কোথায়? এই জন্য আমি এইখানে রিসেট ইসেনশিয়াল ক্লাসিক যদি দেই তাহলেই আমার এটা রিসেট হয়ে যাইব। দেখেন উপরের অপশনগুলোও শো হয়ে গেছে। তো আমরা বুঝতে পারলাম ওয়ার্ক স্পেস কীভাবে সেভ করে, কীভাবে রিসেট করতে হয়, ঠিক আছে? কোনো সমস্যা হইলে ওয়ার্ক স্পেসে আমরা কি জাস্ট রিসেট দিলেই রিসেট হয়ে যাবে। তো আমি আমার যেই গ্রোম্যাক্স আইটি ওটাতেই চলে যাই, আমার আর বাকিগুলো দরকার নাই। তো আশা করি আমরা বুঝতে পারলাম যে কীভাবে রিসেট অ্যান্ড দেন কীভাবে নিউ একটা ওয়ার্ক স্পেস নিজে তৈরি করতে হয়। তো যাই হোক, তো এখন আমরা গত ক্লাসে গ্রেডিয়েন্ট এই অ্যাপিয়ারেন্স পর্যন্ত আসছিলাম, গ্রাফিক স্টাইলও দেখছিলাম। তো আজকে আমরা লেয়ার এখানের কয়েকটা দেখব। লেয়ারটা দেখি, লেয়ার আসলে কি, লেয়ারের বাংলা কি? দাদা বলেন তো, লেয়ারের বাংলা কি? স্তর। তো লেয়ারের বাংলা হয়েছে স্তর। আমরা রাস্তার কাজগুলা যে করে নর্মালি রাস্তার, ওগুলো তো আমরা দেখি, তাই না? প্রথমে কি করে, রাস্তার মাটিটা সমান করার পর কিছু বালি ফালায়, বালি ফালানোর পর ওটার উপরে ইটের সোলিং করে, তার উপরে আবার বালি ফালায়, তার উপরে আবার সোলিং করে, তার উপরে আবার বালি ফালায়, আবার খোয়াও ফালায়, একসাথে কতদিন যায়, পরবর্তীতে ওইটাকে পিস দিয়া কিভাবে ঢালাই কইরা দেয়, তাই না? এটা কি একটা স্তর গেছে না? তো এই সেম আমরা যখন ডিজাইন করি তখন এই ডিজাইনটাও আমাদের স্তর যায়। যেমন আমরা যদি একটু খেয়াল করি, আমি কালারটা চেঞ্জ করে নেই। এইখানে আমি রেড কালারের একটা রেক্টেঙ্গেল নিলাম, এর নিচে এর উপরে সরি, ওটার কালারটা আমি ধরা ছিল দেখি এটা চেঞ্জ হয়ে গেছে, Ctrl Z। এটা আমি ডিসিলেক্ট করি, সাইডে ক্লিক কইরা, অ্যান্ড দেন এইখান থেকে কালারটা চেঞ্জ কইরা আমি আরেকটা রেক্টেঙ্গেল নেই, যেটা হবে কি এটার উপরে কিন্তু কি কালার, সবুজ। তারপরে আমি সাইডে ক্লিক কইরা আরেকটা নেই, যেটা হবে যে ব্লু। এই যে এইখানে আমার তিনটা অবজেক্ট বাকি, তিনটা রেক্টেঙ্গেল ড্র করা আছে, তাই না? এই উপরে আছে, সবার উপরে আছে এই ব্লুটা, তার নিচে আছে সবুজটা, তার নিচে আছে কি রেডটা। তার মানে কি এটা কি স্তর গেছে না? তো ঠিক আমি যদি এই লেয়ারে আসার পর এইখানে যে একটা আমার লেয়ার 1 লেখা, এটার মধ্যে যদি ক্লিক করি, দেখেন এই রেক্টেঙ্গেল ব্লুটা এইখানে শো করতেছে। দাদা হয়তো দেখতেছেন কি না, আমি জুম করে দেখাই, সমস্যা হলে একটু বললেন। আমি জুম করে দেখাচ্ছি, এই দেখেন রেক্টেঙ্গেল কি ব্লু কালারটা, এখানে ব্লু শো করতেছে। তারপর কি
গ্রিন, তারপরে কি রেড। তো আমি যদি এখন এইখানে এই গ্রিন কালারটা বা ব্লু সবুজ কালারটা যদি এইটার মধ্যে একটা চোখ আছে, এই চোখটা যদি অফ করে দেই, এটা কি চলে গেল না? রেডটা যদি চোখ অফ করে দেই চলে গেল না? ঠিক এইভাবে। তো মূলত আসলে লেয়ারের কাজ কি? লেয়ার মূলত হইল এক একটা স্তর। তো যখন আমরা কোনো ডিজাইন করব কিছু ক্রিটিক্যাল, বা ধরেন আমি আমাদের আরও কত 3-4 নাম্বার ক্লাসে সম্ভবত দেখাইছিলাম একটা মানুষের ছবি আইনা, আমি যদি আবার একটু দেখানোর চেষ্টা করি। এটাই যদি আমরা একটু খেয়াল করি, এটা আমি নিয়ে যাই অথবা এইটা দিয়ে বুঝি। আমি এটা এখানে আইনা পেস্ট করলাম। এখানে কি দেখতে পাচ্ছি আমরা? ওনার মাথার চুল, কপাল, তারপর যে ফেসটা, এন্ড দেন চশমা পরা, চশমার নিচে কি আবার চোখও আছে, তাই না? এই চশমার নিচে যেমন চোখও আছে। তো এই যে চুলগুলো আমরা একটা লেয়ার বানাইতে পারি, নাম কি? হেয়ার লেয়ার। চশমা সানগ্লাস লেয়ার, কানগুলা ইয়ার লেয়ার, তারপর এইভাবে কইরা যেই ফেসটা আছে ফেস লেয়ার, চোখগুলা আই লেয়ার, তাই না? আইব্রু লেয়ার। তো ওই যে ঠোঁটের যেই কি বলে লিপস লেয়ার বা এরকম। তো এইভাবে কি আমরা লেয়ার বানাইতে পারি, তাই না? তো এইভাবে কইরা আমরা স্তর কইরা লেয়ার বানাইতে, আমরা কি এইভাবে কইরা লেয়ার বানাইতে পারি না? আসলে লেয়ার বানাইলে আমাদের উপকার কি আর অপকার কি? আমাদের অপকার নাই। অপকার বলতে কি একটু সময়টা বেশি লাগে। লেয়ারটা মূলত ফটোশপের ক্ষেত্রে আমরা লেয়ার দিয়ে কাজ করি, কারণ ইলাস্ট্রেটরে আবার আমরা যখন কাজ করি তখন এটা অটোমেটিক লেয়ার ক্রিয়েট হয়ে সুন্দরভাবে অটোমেটিক সামনে চলে আসে, কোনো সমস্যা হয় না আমাদের তেমন। অটো আর কি অটো অ্যারেঞ্জ হয়ে যায় সব কিছু। তো এই ক্ষেত্রে যদি কিনা আমরা এইরকম ফেস ভেক্টর তৈরি করতে যাই তখন আমাদের লেয়ার করে করলে বেটার হয়। কারণ আমি বড় একটা ডিজাইন, এই ফেসটা যে ডিজাইন করা মনে হইতেছে ছোট একটা মানুষের মাথা ড্র করা, কিন্তু এইটা কিন্তু অনেক বড় একটা কাজ। এই শ্যাডোগুলো এক একটা অনেকটা সময় লাগে, একটা বানাইতেই 4-5 ঘন্টার মতো সময় লাগে এইরকম একটা বানাইতে। তো এখন আপনি যদি এরকম একটা ফেস ডিজাইন করেন, তো ওই ক্ষেত্রে যদি আপনার লেয়ার হিসেবে না রাখেন, আপনার ক্লায়েন্ট যদি আপনাকে বলে যে দাদা আপনি এইটার সানগ্লাসটা এডিট করে দেন, সানগ্লাসটার যেই অবজেক্টটা বা সানগ্লাসটা যেইটা এটা এডিট করে দেন, অথবা এই যে চোখের যেই কালারটা দিছেন, চোখ এটা বাদামি কালার না দিয়ে এটা ব্লু কালার দেন, বা এটা এই ব্ল্যাক কালার দেন, তাই না? এরকম তো বলতে পারে, মডিফাই চাইতে পারে। তখন আপনি এটা চোখটা ধরতে আপনার অনেক কষ্ট হয়ে যাইব, এটা খুঁজা বের করতে কীভাবে ধরবেন আপনি, তাই না? এই চোখ ধরতে যাইলে আপনি এই সানগ্লাস ধরে ফেলবেন, তাই না? তো এই ক্ষেত্রে আপনি যদি লেয়ার আকারে কাজ করতেন, আই লেয়ার নামের একটা লেয়ার থাকতো, ওই আই লেয়ারের মধ্যে ঢুকলেই আপনি চোখের সবগুলো অবজেক্ট দেখতে পারতেন। ওইখান থেকে আপনি চাইলে ইজিলি কালারটা চেঞ্জ করতে পারতেন, লক করতে পারতেন, কোনোটা হাইড করতে পারতেন। চোখটা এইখানে যেমন একটা চোখ আছে এরকম চোখ অফ কইরা হাইড করতে পারতেন, তাই না? হাইড আনহাইড করতে পারতেন। এইটাই মূলত লেয়ারের কাজ, বুঝাইতে পারলাম? তো আমি মূলত অনেক সময় আমরা বিজনেস কার্ড ডিজাইন করি বা ফ্লায়ার ডিজাইন করি, ওই ক্ষেত্রেও আমরা লেয়ার ইউজ করতে পারি। নর্মালি ইলাস্ট্রেটরের ক্ষেত্রে তেমনভাবে লেয়ার ইউজ করা হয় না, জাস্ট খালি ভেক্টর পোর্ট্রেইট যেই ফেস ডিজাইনগুলা বা এরকম ভেক্টর টাইপের ডিজাইনগুলো করতে গেলেই মূলত আসলে লেয়ারটা ক্রিয়েট করা হয়, যেটা কিনা হ্যান্ড ড্র হইতে পারে, এরকম ড্রয়িং টাইপের, ওগুলোর ক্ষেত্রেই আমাদের লেয়ার ইউজ করতে হয়। তাছাড়া মূলত টি শার্ট ডিজাইন করতে আমাদের কোনো লেয়ার ইউজ করা লাগে না। তারপরেও যদি আপনার কখনো লেয়ার লাগে তখন আপনি লেয়ার নিতে পারেন। এইখানে দেখেন একটা অপশন আছে, এটার নাম হয়েছে ক্রিয়েট নিউ লেয়ার। এখানে ক্লিক করলে একটা লেয়ার ক্রিয়েট হয়েছে। এই লেয়ারের নামও আপনি দিতে পারেন, এই লেয়ারের লেয়ার 2 লেখা, এখানে এসে ডাবল ক্লিক করলেই এটা এডিট মোডে যাইব, দেন আপনি লেয়ারের নাম দিতে পারেন যে
দাদা, ঠিক আছে। লেয়ার 1 এটার নাম দিতে পারেন যে শাকিল। তো এরকম এই লেয়ারটার নাম দিতে পারেন, এইভাবে করে লেয়ারগুলোর আপনি নাম দিতে পারেন খুব সুন্দরভাবে। এইটাই মূলত লেয়ারের কাজ। আর যদি এই দাদা লেয়ারটা সিলেক্ট করা অবস্থায় আপনি যা ড্র করবেন সব কিছু আপনার দাদা লেয়ারের অন্তর্ভুক্ত হবে। বুঝাইতে পারলাম? ধরেন দাদা লেয়ারটা যদি চোখটা অফ করি, দেখেন এইটাও চলে গেছে না? এইটাই মূলত আসলে লেয়ারের কাজ। তারপর এইখান থেকে আমরা যেমন এই যে এইখানে শাকিল লেয়ারের মধ্যে আমাদের গ্রিন কালারের রেক্টেঙ্গেল আছে, এটাকে আমরা লক করতে চাই। তো এটাকে চাইলে আমরা এইখানে লক করতে পারি। এই যে চোখ আছে না, চোখের ডাইন পাশে একটু ফাঁকা জায়গা আছে, এখানে ক্লিক করলে এটা লক হয়ে যায়। তখন আর আমরা এই শাকিল লেয়ারটাকে ধরতে পারবো না, মানে সবুজ কালারেরটাকে ধরতে পারবো না। ধরতে পারি না। এই লকটা আবার আমরা চাইলে সিলেক্ট করে Ctrl+2 দিয়েও লক করতে পারি। লক হয়ে গেছে না? এখন এটাকে আনলক কিভাবে করব? Ctrl+2 দিলেই আনলক হয়ে যাইব। তো একটা জিনিস খেয়াল করি, Ctrl+2 দ্বারা আমি এইটা লক করলাম, Ctrl+2 দ্বারা এইটা লক করলাম, এইটাও লক করলাম Ctrl+2 দ্বারা। শুধুমাত্র এইটা আনলক অবস্থায় আছে, বাকিগুলা কি লক অবস্থায় আছে। তো এখন আমি যদি Ctrl+2 দেই তখন কি হয়? সবগুলাই আমার আনলক হয়ে যায় একই সাথে, তাই না? তো এখন আমি যদি চাই যে না, আমার সবগুলো আনলক করা লাগবে না, আমার শুধু এই গ্রিন কালারটা আনলক করবো, তো ওই ক্ষেত্রে আপনি এই গ্রিন কালারের পাশে যেই তালাটা আছে লক বাটনটা, এটার মধ্যে ক্লিক করে এটাকে আনলক করে দিবেন, তখন শুধুমাত্র এইটা আনলক হবে, বাকিগুলো কি লক অবস্থাতেই থাকবে। এটা কখন করা যাবে? যখন কিনা আপনি লেয়ার আকারে কাজ করবেন, তখন আপনি এটা বুঝতে পারবেন। বুঝাইতে পারছি? তো এই কারণে আমাদের লেয়ারটা দরকার পড়ে। তারপরে যদি কারো কোনো কোশ্চেন থাকে আমাকে বলবেন, আমি আরো বুঝিয়ে দিতে চেষ্টা করব। তারপর এই লেয়ারের মধ্যে থেকে সাব লেয়ার ক্রিয়েট করতে পারেন, এই লেয়ারের ভিতরে লেয়ার। তো এটা আমাদের লেয়ারের ভিতরে লেয়ার। তারপরে এই সাব লেয়ারটা এখন ডিলিট কীভাবে করবেন? ডিলিট প্রেস করলে ডিলিট হয় না, এটাকে সিলেক্ট করা অবস্থায় এখানে ডিলিট বাটন আছে, ডিলিটে ক্লিক করলে ডিলিট হয়ে যাইব। তারপর কি কালেক্ট ফর এক্সপোর্ট। এই লেয়ার করার ফলে অনেক সময় আমরা যদি লেয়ার করি তখন কি হয়? আমরা চাইলে কোনো একটা নির্দিষ্ট লেয়ারকে প্রিন্ট করতে পারি। বুঝতে পারছেন? আমি চাই কোনো একটা নির্দিষ্ট অংশকে প্রিন্ট করতে, তো এই ক্ষেত্রে যদি ওইটা লেয়ার আকারে থাকে, ওইটা আমি নির্দিষ্ট কোনো একটা লেয়ারকে প্রিন্ট আউট করে বাইর করতে পারি, ঠিক আছে? তো এই ক্ষেত্রে যদি আমার লেয়ার করা না থাকতো তাহলে তো আমি এটা পারতাম না। তো এই ক্ষেত্রে লেয়ারের অনেক কিছু সুবিধা আছে। বুঝতে পারলাম? মূলত আমরা ইলাস্ট্রেটরে যারা কাজ করি ডিজাইনগুলো, আমাদের লেয়ার দরকার পড়ে না, তাই আমরা লেয়ার ইউজও করি না তেমনভাবে। বাট অনেক ক্ষেত্রে লেয়ার দরকার পড়ে, প্রয়োজন আছে। লেয়ার আকারে যদি আপনি ডিজাইনগুলো করেন, তো এই ক্ষেত্রে আপনার ডিজাইনের কোন স্তরের পরে কোন স্তর গেছে, কোনটার পরে কোনটা আছে, এটা আপনার মাথায় থাকবে, তাই না? তো এটাই তো টি শার্ট ডিজাইনের যারা করতে আছে তাদের ক্ষেত্রে লেয়ারটা অতীব জরুরি না, তারপরেও মাঝে মধ্যে লেয়ারটা লাগে। বুঝতে পারলাম? আর গ্রাফিক ডিজাইনেরটা যে কিনা আমরা যখন কিনা অ্যাডোবি ইলাস্ট্রেটর দ্বারা এই আপনার ভেক্টর ড্রয়িং করার চেষ্টা করব, তারপর ধরেন এই কি বলে বিজনেস কার্ড ড্রয়িং, এইসব ড্রয়িংগুলা বা ডিজাইনগুলো করব, লাইক ফ্লায়ার ডিজাইন, এইগুলো যখন করব তখন আমাদের লেয়ার কইরা করলে বেটার হবে। কারণ বিজনেস কার্ড ডিজাইনের ক্ষেত্রে আমাদের এই ফ্রন্ট সাইড আছে, ব্যাক সাইড আছে। তো আমি যদি এই যে ফ্রন্ট সাইড দিয়ে একটা লেয়ার করি, ওইটার মধ্যে ফ্রন্ট সাইডের বিজনেস কার্ডটা ড্র করে রাখলাম, ওইটার ভিতরে আবার সাব লেয়ার ক্রিয়েট করলাম যে এই ওইখানে কিন্তু অনেকগুলো অপশন শো করান, মানে টাইটেল অ্যান্ড দেন আপনার চাইলে ছবি দিতে পারেন, কিউআর কোড বসাতে পারেন। তো ওইগুলো আমি ধাপে ধাপে লেয়ার আকারে যদি রাখি, তো ইজিলি আমি ওইখান থেকে ধইরা দেখতে পারি যে কোনটা আমারই এডিট করতে গেলে খুব সহজেই আমি খুঁজে বের করতে পারি যে এই অংশটা কোন লেয়ারের ভিতরে অন্তর্ভুক্ত আছে, তাই না? তো এইটাই মূলত লেয়ারের কারসাজি। এই লেয়ারের পরে আমাদের এইখানে আরেকটা অপশন আছে অ্যাসেট এক্সপোর্ট। তো এইটা মূলত আমাদের তেমনভাবে দরকার হয় না। এইটা দ্বারা কি করে? এইটা দ্বারা হইলো আমি একটু আগে বললাম যে আমরা যে সেভ করার ক্ষেত্রে আমাদের মূলত এইটা দ্বারা মূলত আমি কোনো একটা নির্দিষ্ট অংশকে সেভ করতে পারি, এক্সপোর্ট কইরা সেভ করতে পারি। এটা আমাদের তেমনভাবে দরকার হয় না। তারপরে এইখানে যদি আমি দেখি আর্টবোর্ড, এটাও আমাদের তেমনভাবে এখানে দরকার পড়ে না। তারপর আমি একটু বুঝাই, এই আর্টবোর্ড টুল তো আমরা শিখছি, তাই না?
এই আর্টবোর্ড টুল দ্বারা মূলত আর্টবোর্ড ই করা যায়, মানে আর্টবোর্ডটা আমি দেখতে পারি সাইজ কত, তারপর আর্টবোর্ডটা আমি চাইলে ডুপ্লিকেট করতে পারি, তাই না? আর এইখানে আবার নতুন চাইলে একটা আর্টবোর্ড নিতে পারি। আবার এই আর্টবোর্ড টুলটার মাধ্যমে এইখানে শো করতেছে আমার এখানে কয়টা আর্টবোর্ড আছে। তো আমি যদি এই পাশের আর্টবোর্ড মানে বাম পাশে আর্টবোর্ড টুল দ্বারা এটাকে এই করি, দেখেন এইখানে কিন্তু দুইটা হয়ে গেছে, আর্টবোর্ড 2 নাম্বার কি কপি 1। তো আমি এটার নাম দিতে পারি কি আর্টবোর্ড 2, ঠিক আছে? তো এইভাবে করে কি আমরা আর্টবোর্ড নিতে পারি। তো এই আর্টবোর্ড চাইলে আমরা এইখান থেকে ধইরা ডিলিট করে দিতে পারি, যে ডিলিট হয়ে গেছে আর্টবোর্ডটা, তাই না? তো এইখান থেকে চাইলে আমরা একটা নিউ আর্টবোর্ড নিতে পারি, নিউ আর্টবোর্ড হয়েছে, আরেকটা নিতে পারি, হইতাছে নিউ আর্টবোর্ড। তো এইভাবেই কইরা তারপর এই আর্টবোর্ডটা আমি চাইতেছি কি 4 নাম্বার আছে, মানে 4 নাম্বারে আছে, আমি 3 নাম্বারটাকে আমি 2 নাম্বার নিতে চাই। এখানে ক্লিক করলেই 3 নাম্বারটা হয়ে যাবে 2 নাম্বারে, 2 নাম্বারটা হয়ে যাবে 3 নাম্বার, বুঝাইতে পারছি? মানে এই আর্টবোর্ডটা এখানে মানে লেয়ারের মতো অনেকটা কাজ করে, লেয়ার আকারে আমি উপরে নিচে আর্টবোর্ডটা নিতে পারি। উপরে নিচে মানে কি, আমি 1 নাম্বার আর্টবোর্ড 2 নাম্বার আর্টবোর্ড এইভাবে, লাইক আমি ফন্ট পেপার কি আমি এটা বুক ডিজাইন করতেছি, কি ডিজাইন করতেছি, বইয়ের ডিজাইন করতেছি। তো বইয়ের তো একটা ফ্রন্ট পেপার আছে বা ফন্টের একটা পেজ আছে, তাই না? এই বইটার একটা ফন্টের পেজ আছে না? তো এই পেজটা আমার ডিজাইন করতে মনে নাই, আমি প্রথমে আগে বলতেছি কি আগে লেখা নেই, পরে আমি ডিজাইন করব। তো আমি করলাম কি সব ডিজাইন করা শেষ, সবাই লাস্টের লেয়ারটার মধ্যে আমি কি এইটা দিছি, ফন্ট পেপারটা ডিজাইন করছি। তখন কি হবে, তখন হবে কি যে আমি তো সবাই লাস্টের লেয়ারটার মধ্যে বা সবাই লাস্টের আর্টবোর্ডটার মধ্যে আমি কি এই ফন্ট পেপারটা ডিজাইন করছি। ওই ক্ষেত্রে আমাদের যখন এটা প্রিন্ট আউটে যাবে তখন আমাদের এই সবাই লাস্টে এইটা আসবে, তখন আমাদের কি উল্টো হয়ে যাবে না, দেওয়ার কথা এটা সামনে গেছে লাস্টে। তো ওইটার ক্ষেত্রেই মূলত আমরা এই যেটাকে এই যে মুভ আপ দিয়া উপরের দিকে নিতে পারি, বুঝাইতে পারলাম? মুভ ডাউন দিয়া নিচের দিকে নিতে পারি। চাইলে একেবারে নিচেরটাও আমরা সামনে নিয়ে আসতে পারি, আবার চাইলে একেবারে সামনেরটারও আমরা নিচে নিতে পারি, বুঝাইতে পারলাম? তো এইটাই মূলত এইভাবেই মূলত আসলে লেয়ার অ্যান্ড দেন এইটা কাজ করে। এরপর যদি আমরা আরও দেখি এইখানে কি কি আছে, ট্রান্সফর্ম নামের একটা অপশন আছে। তো এইটা দ্বারা মূলত কি করে, আমি যদি কোনো একটা অবজেক্টকে সিলেক্ট করি তখন আমাদের কি ট্রান্সফর্মটা চালু হয়। এটার মধ্যে আমরা কি কি দেখতে পারি, যে এইটার সাইজ কত, এই যে ওয়াইডে এটা কত আছে, হাইটে এটা কত আছে, বুঝতে পারলাম? এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। আমি এইখান থেকে যদি একটু অ্যাঙ্গেলটা কমায় বাড়ায় দেই, ইন্টার দেই, দেখেন এটা কি অ্যাঙ্গেল হয়ে গেল না? অ্যাঙ্গেল হয়েছে। তো এইভাবে কইরা কি আমরা দেখতে পারি যে এটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে আছে, কোন পজিশন আছে বা কেমনে কি, এইটা আমরা এখান থেকে দেখতে পারি। যেমন আবার এইখানে যেই এই চারিপাশে এটা কি চোকা চোকা আছে না, কর্নারগুলো কি চোকা চোকা আছে না? তো এইটাকে আমি রাউন্ড করতে চাই। তো এটা রাউন্ড করার জন্য আমি এইখান থেকে এই শিকল, এই ইলাস্ট্রেটরের ক্ষেত্রে এই যে শিকলের মতো একটা দেখায় না, এই শিকল, এটাকে বলা হয় লিঙ্কেড। যদি কিনা এটা চালু থাকে তখন আমি যদি এইখানে 5 সেন্টিমিটার দেই, ইন্টার দেই, দেখেন সব দিক দিয়েই নিয়ে নিছে, বুঝাতে পারলাম আমি? আর যদি কিনা এটা 0ই দেই, পরে যদি আমি এটা শিকলটাকে আনলিঙ্ক করে দেই, তখন আমি যদি এখানে 1 দিয়া ইন্টার দেই, দেখেন শুধুমাত্র এক সাইডে নিছে, বুঝতে পারলাম? এই শিকলের মানে হয়েছে কি, যদি শিকলটা চালু থাকে তাহলে সব দিকেই নিবে, মানে এইটার মতো কইরা হুবহু সবগুলাতেই নিয়ে নিবে এরকম, ঠিক আছে? এইখান থেকেও চাইলে কি আমরা অবজেক্টটা এরকম করে ফেলতে পারি, একটা অবজেক্টের এই কর্নারগুলোকে আমরা রাউন্ড করে ফেলতে পারি, ঠিক আছে? আবার এইগুলো চাইলে আমরা কি করতে পারি, এই রাউন্ডগুলো আমরা এইখানে ক্লিক করেও রাউন্ড করতে পারি, পারি না? অনেক এই কিন্তু আছে, কি বলছিলাম যে টুলসের এক এক টুলসের এক এক ইউজ, আর এক এক টুলস দিয়া মানে একই কাজ নানা রকমভাবে করা যায় কয়েকটা টুলস দ্বারা। এইখানে রোটেট টুল তো আমরা শিখছি, তাই না? এই ট্রান্সফর্ম থেকেও চাইলে আমরা কি রোটেট করতে পারি, যে আমি চাইতেছি কি এইটা এই এই কত 45 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকবো, দিলাম এটা অ্যাঙ্গেল কইরা, হয়েছে অ্যাঙ্গেল হয়েছে না, ঘুরে গেল এইটা। তারপর এইভাবে কইরা কি আমরা এইখান থেকে রোটেট করতে পারি। তারপরে চাইলে আমরা এইটাকে এই সাইজ কম বেশি করতে পারি, যেমন এইখানে কত আমি একটু বাড়াই দেই, এখানে 8 দেই আর এইখানেও 8 দেই, কি এটা এখন কি বড় হয়েছে না আগের থেকে? তো আমরা কি সাইজটাও আমি এখান থেকে চেঞ্জ করে ফেলতে পারলাম, বুঝতে পারছি কি কি করা যায়। এইখানে অপশনগুলো আপনারা খেয়াল করবেন কোন অপশন দ্বারা কি করা যায়। তারপর আছে কি অ্যালাইন। এই অ্যালাইনটা আমাদেরকে একটু ভালোভাবে বুঝতে হবে, মনোযোগ দিয়ে অ্যালাইনটা আসলে কি। তো চলুন অ্যালাইনটা একটু বুঝি। এইখানে অ্যালাইন মানে কি দাদা, অ্যালাইনের বাংলা কি জানেন? আচ্ছা যাই হোক, এই অ্যালাইনটা দিয়া মূলত আমরা কি করতে পারি দেখি। অ্যালাইন দিয়া ধরেন এই আমরা অনেক সময়
লাইনে দাঁড়াই না স্কুলের সমাবেশ বা পিটির মধ্যে আমরা যে লাইনে দাঁড়াইছি না, তো ওই লাইনে দাঁড়ানো অবস্থায় এই কেউ যদি বলে যে তুমি ডাইন সাইড থেকে লাইনটা সোজা করো, কেউ যদি বলে যে বাম সাইড থেকে লাইনটা সোজা করো, মানে আমার যেই সাইড থেকে বললো আমার সেই সাইড থেকে তো লাইনটা সোজা করতে হয়, তাই না? যদি বলে যে মিডল থেকে সোজা করো, তো এরকম। তো আমি একটু জিনিস দেখাই, সম্ভবত আমরা যদি এখানে একটা লাইন নেই তখন সম্ভবত আপনাদের বুঝতে সুবিধা হইব। তো এইটা হইল কি একটা আমাদের এই যে রেক্টেঙ্গেল বক্স, তাই না? তো এইখানে আমি দুইটা অবজেক্টকে সিলেক্ট কইরা আমি যদি এইটাকে বাহিরে নিয়ে আসি, কি বড় করা যায়? না, বড় করা তো যাচ্ছে না। আচ্ছা, আমি এইখানে এটাকে রাখি। এই অ্যালাইনটা একটু জুম করে দেখাই তাইলে। এই যে অ্যালাইনটা এইখানে দেখেন কি লেখা, অ্যালাইন অবজেক্টস। অ্যালাইন অবজেক্ট দিয়া হরিজন্টাল অ্যালাইন লেফট, তাই না? তারপরে কি লেখা, হরিজন্টাল অ্যালাইন সেন্টার, তারপরে কি অ্যালাইন রাইট, তারপরে কি ভার্টিক্যাল অ্যালাইন টপ, ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার, তারপরে কি বটম। ডিস্ট্রিবিউট অবজেক্ট, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট টপ, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট সেন্টার, ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট বটম, হরিজন্টাল ডিস্ট্রিবিউট লেফট, মিড সেন্টার, তারপরে কি রাইট, তারপর কি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট স্পেস, হরিজন্টাল ডিস্ট্রিবিউট স্পেস, অ্যালাইন টু। এই অ্যালাইন টু জিনিসটা কি? নর্মালি অ্যালাইন টু আর্টবোর্ডে আমরা দিয়ে রাখবো সবসময়, অ্যালাইন টু আর্টবোর্ডে দিয়ে রাখবো, কারণ এই যে অ্যালাইন টু এর মানে হয়েছে কি, অ্যালাইন টু মানে কিসের ওপর ডিপেন্ড করে আপনার অ্যালাইনটা হবে। যদি আমি অ্যালাইন টু আর্টবোর্ড দেই, আমাদের বাকি আর্টবোর্ডগুলো যদি আমি ডিলিট করে দেই, যেহেতু এগুলো আমাদের লাগবে না, আমি কি করলাম, আমি তো এইখানে ছিলাম, আমি ধাপ করে সামনে এসে বললাম কিভাবে, Ctrl+0 দিলাম, এটা সামনে এসে পড়ছে। আমাদের যেই লাইনটাকে বাইরে নিয়ে রাখি, এই যে আমাদের যে কি বলে এটাকে একটা রেক্টেঙ্গেল অবজেক্ট নিলাম না, স্কোয়ার, এই শেপটাকে আমি চাইতেছি এই আর্টবোর্ডের মিডলে নিয়ে আসতে। আর্টবোর্ডের মিডলটা কি এইখানে না? তো আর্টবোর্ডের মিডলে আনার জন্য কি করবো, আমি এই রেক্টেঙ্গেলটাকে সিলেক্ট কইরা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে অ্যালাইন অবজেক্ট থেকে সেন্টার, অ্যালাইন অবজেক্ট ভার্টিক্যাল থেকেও সেন্টার, এটা কি মিডলে চলে আসলো না এখন, এই যে, তাই না? তো এখন আমি চাই যে না, এটা মিডলে না, এটা আমার এই আর্টবোর্ডের বাম সাইডে থাকবে। তো আমি এই যে অ্যালাইন অবজেক্ট এই পাশে দিয়ে দিলাম, লেফট সাইডেরটা আমার, না ডাইন সাইডে থাকবে, রাইট সাইড দিলাম, না আমার উপরে নিচে থাকবে, নিচে দিলাম, না আমার উপরে থাকবে, উপরে দিলাম, না আমার মিডলের বরাবর উপরে থাকবে, না না আমার মিডলেই থাকবে একেবারে। ঠিক আছে, বুঝাতে পারলাম কিভাবে কাজ করে? এইটা তো গেল মূলত অ্যালাইন টু আর্টবোর্ডের উপর ডিপেন্ড কইরা, আর্টবোর্ডের ডাইনি বামে সাইডে গেছে। তো এখন আমরা যদি এখন এই যে লাইনটাকে আমি চাইতেছি কি করতে, এই লাইনটাকে আমি চাইতেছি যে এই লাইনটা যেন এই রেক্টেঙ্গেলটার মাঝ বরাবর থাকে। তো দুইটাকে সিলেক্ট কইরা এই রেক্টেঙ্গেলটাকে ক্লিক কইরা কি করবো, দুইটাকে মনে রাখবেন, দুইটাকে সিলেক্ট কইরা রেক্টেঙ্গেলটাকে ক্লিক কইরা এইখানে আমাদের যেইটা দিব সেইটাই সেই অনুযায়ী অ্যালাইন হবে, হইতেছে অ্যালাইন। বুঝতে পারতেছেন? এই দেখেন মিডল অ্যালাইন করছি না, তো আমি সবগুলাই ক্লিক কইরা দেখাই দিলাম, বুঝতে পারলাম? তো আবার যদি আমাদের এরকম হয় যে আমরা এইটাকে আমরা একটা ডুপ্লিকেট করি, আলটা দইরা, পরে এটাকে রোটেট কইরা দেই, শিফট চাইপা রোটেট, তো এটাকে এখন মিডল করতে হইব, কি সে থ্রুতে মিডল করব, অ্যালাইন টু কি অবজেক্ট বলে, অ্যালাইন টু কোন একটা অবজেক্টের আন্ডারে। তো আমার এই যে দুইটাকেই আমি সিলেক্ট করা অবস্থায় এখন আমাদের কি বলছি, দুইটাকে সিলেক্ট কইরা রেক্টেঙ্গেলটাকে ক্লিক কইরা, মানে যেইটার উপরে অ্যালাইন করবেন সেইটাকে সিলেক্ট কইরা। তো আমার কি এই যে রেক্টেঙ্গেলটা লাগবে, এই রেক্টেঙ্গেলটা ক্লিক করা, এটাকে বলা হয় কি অবজেক্ট, মানে কি চাবি, কি অবজেক্ট। তো এখানে যদি আমি সিলেক্ট করি, তো দেখেন এই যে এখানে একটা চাবির মতো শো করতেছে, চাবি, তাই না? এটাকে বলা হয় কি, এই দেখেন অ্যালাইন টু কি অবজেক্ট, এখানে শো করবে, অপশনটার নাম কি, অ্যালাইন টু কি অবজেক্ট। ঠিক আছে, তো এইভাবে কইরা এখন আমি এইখান থেকে অ্যালাইন কইরা দিতে পারলাম। এখন সুন্দরভাবে অ্যালাইনটা হয়েছে, অ্যালাইন বুঝাতে পারলাম। তো এখন ডিস্ট্রিবিউট অবজেক্ট এটা দ্বারা কি করে,
আমি যদি এইটাকে আমি এই লাইনটাকে কয়েকটা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করার পর ডিস্ট্রিবিউট অবজেক্টে যাওয়ার পর এইখান থেকে যদি আমি এইটাকে এই আর্টবোর্ড অ্যালাইন টু আর্টবোর্ডে রাখা অবস্থায় যদি এটাকে এই মিডল দেই, দেখেন এটা কি সুন্দরভাবে ডিস্ট্রিবিউট হয়ে গেছে না, ভাগ ভাগ হয়ে গেছে না, কয়েকটা ভাগ হয়ে গেছে না আর্টবোর্ডের উপরে। আর্টবোর্ডের শেষ মাথায় একটা, ফার্স্টের লাস্টের মাথায় একটা, তারপরে কি সবগুলো সমান সাইজ, মানে যতটুকু স্পেস এই জায়গায় ততটুকু স্পেস, তারপরে ততটুকু অনেকটা কি ওই যে আমরা যে ইসে দাঁড়াই না সমাবেশে পিটির মধ্যে দাঁড়াই, বলি যে হাত দিয়া দেখবা এত এক হাত করে জায়গা নাও সবাই, এরকম হয়েছে ব্যাপারটা, তাই না? যতটুকু জায়গা আছে সবাই মধ্যে ভাগ করে দিয়ে দিছে, এটারই বলা হয় অ্যালাইন টু ডিস্ট্রিবিউট। অ্যালাইন টু আর্টবোর্ডের থেকে মানে ডিস্ট্রিবিউট করা, বুঝতে পারলাম? এটা হচ্ছে কি হরিজেন্টাল ডিস্ট্রিবিউট করছি। আর আপনার লাইনগুলো যদি থাকতো এইরকম ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট, আপনার লাইনগুলো যদি হরিজেন্টালি থাকতো তখন আপনি ভার্টিক্যাল ডিস্ট্রিবিউট করতে পারতেন। কীভাবে? সবগুলোকে সিলেক্ট কইরা অ্যালাইন টু আর্টবোর্ড থাকবে, এইখান থেকে আমি যদি এটা দিই হয়ে গেল। হয়েছে? বুঝাতে পারলাম তো? না, আমার তো ভাই আমার করা দরকার, এই যে টপ ডিস্ট্রিবিউট টপ দরকার, আমার ডিস্ট্রিবিউট মিডল না। আমি যদি টপে দেই দেখেন কি হয়, কোনো চেঞ্জ হয়? চেঞ্জ হইতেছে না। এটার জন্য কি করতে হবে? দুটা কি সেম কাজ করে? তো এটা মূলত আমাদের লাইন আকারে আছে দেখা এটা মূলত এরকম বোঝাচ্ছে। যদি আমরা এখানে লাইন না নিয়ে কোনো একটা এরকম অবজেক্ট নিতাম যেটা কিনা ফিল কালারের, আমি যদি ফিল কালারের কোনো একটা অবজেক্ট নেই, এখন যদি আমি মিডল দেই, এটা মিডল, দেখি এখন কাজ করে কিনা। না, দুইটা সিমিলার কাজ করতেছে, বুঝতে পারলাম? এগুলোকে আমি কি পাশে রাখা দেই। তারপর আমাদের কি দেখাচ্ছে এখানে? ডিস্ট্রিবিউট স্পেসিং। কি ডিস্ট্রিবিউট স্পেসিং? তো এটা মূলত মানে সিমিলার কাজই এগুলো সব। তো এই ক্ষেত্রে আপনাকে ইউজ করে দেখতে হবে যে কোনটার কোন কাজ, পরবর্তীতে আপনার মাথায় থাকবে এইটা এই কাজ। আমি যদি এটা ডিস্ট্রিবিউট স্পেসিং এইটা দেই, মানে এটা সিমিলার কাজই করতেছে, দুটা সিমিলারই, মানে দুইটাই কি ডিস্ট্রিবিউটের কাজ। তারপর এরকম অনেক সময় আমাদের কাছে কি এরকম অনেকগুলো লাইন ড্র করতে হয় না? বা আমি এরকম করে কি কিছু ড্র করলাম, তো এইটারে আমি এইভাবে করে রাখি দিলাম ডুপ্লিকেট। তো দেখলাম যে লাস্টের দিকে আইসা আমি যদি উপরের থেকে নেই, লাস্টের দিকে আইসা আমার কি হইল, একটু বেশি বাড়তি হয়ে গেল। তো এটার মধ্যে কি আমার লাস্টের এতটুকু দরকার নাই। তো এখন আমি যদি এইটাকে সিলেক্ট কইরা অ্যালাইন টু আর্টবোর্ডে থাকা অবস্থায় যদি আমি এখান থেকে যদি এটাকে এটা দেই অথবা যদি এটা দেই, মানে সবগুলো একই কাজ করে, যেটাই দেই তখন কি হবে? এটা অ্যালাইন টু আর্টবোর্ডের ওপরে ডিপেন্ড কইরা কি হলো, অ্যালাইন হইলো বা ডিস্ট্রিবিউট হইলো, বুঝতে পারলাম? আর যে না আমার এরকম না, আমারটা হয়েছে কি, আমার তো যদি এই বাহিরে থাকে, ধরেন আমি আর্টবোর্ডের বাহিরে ডিজাইন করতে চাই, আমার আর্টবোর্ডের উপর ডিপেন্ডেন্ট না, আমার কি আর্টবোর্ডের উপর ডিপেন্ডেন্ট না, তখন কি করবো আমি? তখন ধরেন এটা আমি ডিলিট করে দিলাম। তো আমি চাইতেছি কি এইটা থেকে এইটা পর্যন্ত, মানে লাস্টেরটা আর শেষে মানে প্রথমটা, এই দুইটার মাঝখানে আরও দুইটা আছে, তাহলে কি আমি চাইতেছি যে সবগুলো সমান সমান যাতে স্পেস খায়, এরকম করে আমি দিতে হবে না আমার। তো এটা তো আমি অ্যাকুরেট আমি বুঝবো না যে সঠিক হইল কি না, স্পেসটা কি আমার সঠিক হইল কি না। তো এই ক্ষেত্রে আমি এভাবে সিলেক্ট কইরা এই অ্যালাইন টু সিলেকশনে যাব, অ্যান্ড দেন এইখান থেকে আমি যদি এই ভার্টিক্যাল, যেহেতু এটা ভার্টিক্যাল হবে, তো এটা এইটা যদি দেই তাহলে দেখেন সুন্দর মতো ডিস্ট্রিবিউট হয়ে গেল না? এইটা দিলেও সিমিলার হইল না? বুঝতে পারলাম? তো এটা মূলত আমি মূলত এইটা ইউজ করি, আমি এগুলো তেমনভাবে ইউজ করি না, আমি মূলত এই যে এইটা ইউজ করি, দিলেই এটা হয়ে গেল। বুঝতে পারলাম? আর এইটা যদি আপনার এরকম থাকতো যে না আপনার এইরকম,
আমি একটু অগুছালো করি, তারপরে বুঝাইলে সুবিধা হবে। আমারটা এইরকম, তো তখন হবে কি, এই যে এটা হরিজন্টাল ডিস্ট্রিবিউট, বুঝতে পারলাম। আর এইখানে কি এটা মনে রাখতে হবে, এটা কিন্তু আর্টবোর্ডের মধ্যে না। যদি কিনা আমাদের এই আর্টবোর্ড এটা থাকে, তখন কিন্তু আবার ডিস্ট্রিবিউট দেখেন আর্টবোর্ডের থ্রুতে হয়ে যাব। আর্টবোর্ডে যতটুকু স্পেস আছে ওইটার থ্রুতে ডিস্ট্রিবিউট হইব। আর যদি আমি অ্যালাইন টু সিলেকশনে রাখি, তখন কি হবে, এটা সিলেকশন অবস্থাতেই ডিস্ট্রিবিউট হবে। বুঝতে পারলাম। অ্যালাইন টু কি অবজেক্ট দিলে, যেটাকে অবজেক্ট সিলেক্ট করা আছে সেটার অনুযায়ী এটা ডিস্ট্রিবিউট হবে। বুঝতে পারলাম? হ্যাঁ, তো এটাই মূলত কি অ্যালাইনের কাজ। এটাকে আমরা কয়েকভাবে প্র্যাকটিস করবো, বারবার প্র্যাকটিস করবো, তাহলে কি হয়ে যাবে। তো আজকের ক্লাসে আর না দেখাই, কয় মিনিট, 30 মিনিট হয়ে গেছে। তো অ্যালাইনটা তো বুঝলাম। এই অ্যালাইনটা মূলত এখানে যতগুলো অপশন আছে, আমরা ততগুলো অপশনই কি ব্যবহার করার চেষ্টা করব, ব্যবহার করে শিখবো কোনটার কিভাবে কাজ করে। তারপর আমরা মানে প্রথমে তো কি আমরা অ্যালাইন টু আর্টবোর্ড দিয়ে শিখবো, দেন আমরা অ্যালাইন টু সিলেকশন দিয়ে শিখবো। দুইটাতেই দেখবো যে কীভাবে কোনটার কাজ করে। আমি তো দুইটারই ব্যবধান বুঝিয়ে দিলাম। অ্যালাইন টু আর্টবোর্ড দিলে কি, এই আর্টবোর্ডের মধ্যে যতটুকু স্পেস আছে ওইটার উপর ডিপেন্ড করে কি অ্যালাইন হবে। আর অ্যালাইন টু সিলেকশন দিলে কি, যতটুকু অবজেক্ট আমার কি প্রথমটা আর শেষেরটা যতটুকু ফাঁকা আছে, প্রথম আর এইটা, এই পাশেরটা আর এই পাশেরটা, এই দুইটার মধ্যবর্তী ফাঁকাটা নিয়ে এটা স্পেসিং হবে বা অ্যালাইন হবে। বুঝতে পারলাম? তো এইটাই মূলত অ্যালাইনের কাজ। তারপর আমরা পরবর্তী ক্লাসে দেখবো পাথফাইন্ডার বাকি সবগুলা, কারণ এই ক্লাসটা অলরেডি বড় হয়ে গেছে। তো আজকের ক্লাসটা এই পর্যন্তই। এই অ্যালাইনটা আমরা একটু ভালোভাবে বোঝার চেষ্টা করবো। অ্যালাইনটা ছাড়া কিন্তু আমাদের ডিজাইন হবে না। ডিজাইনের মেইনই প্রথমে কি, ডিজাইনের অ্যালাইন ঠিক থাকতে হবে। তারপর কি, ডিজাইনে আমরা যেই ফন্টগুলো ইউজ করবো ওগুলো সুন্দর ফন্ট হইতে হবে। তারপরে কি, কালার ঠিক থাকতে হবে। তো এই তিনটা বিষয় মাথায় থাকলে আপনার ডিজাইন সুন্দর হবে। তো এইটাই, আজকের ক্লাসটা এই পর্যন্তই। ধন্যবাদ।